আপনি এতক্ষণ লাগেন আমি আর বুঝলাম না। জামাই বাবাজি তুমি একটু স্থির হতো, এমনই আয় পাবো মিনা। আমার এটা কোনো কথা কইলাম? আমি এখন শান্তই বসে থাকুন? হ্যাঁ, মিনা বিদেশ থেকে আসতেছে, যদি কোনো বিপদ হয়। আমি ওরে কইলাম যে তুমি বিদেশ থেকে আসতেছো, তুমি তো আর বিদেশ থেকে বিমান থেকে নামে অটো ভ্যানে আসতে পারবে না, আমি একটা প্রাইভেট কার ভাড়া করে তোমার নিয়ে আসুন, তুমি আমার 2-3 হাজার টাকা দাও। সে বলে না, আমি 2-3 হাজার টাকা দিতে পারবো না, আপনার আইতেও হইব না, আমি একা একা চলে আসুন। কই আপনার মেয়ে তো আসে না, দেখেন কত বাজে, এত টাইম লাগে কোনদিন আসতে? আরে তুমি এত চিন্তা করো না তো। শোনো, এয়ারপোর্ট থেকে বের হইতে একটু ঝামেলা হয়, তারপরে আসতে একটু সময় লাগে, ঠিক আছে? তুমি এত টেনশন করে না, ও চলে আসবে। তুমি মানে সারা জীবনে বেবুজের মতো কথা কয়ে গেল। আচ্ছা, এয়ারপোর্ট থেকে বেরোনোর পর কত কিছু হইতে পারে, তুমি ধারণা আছে? কোনদিন গেছো তুমি এয়ারপোর্ট? ছিনতাইকারী ধরতে পারে, ওর জিনিসপত্র সব কিছু নিয়ে গেল, তখন তুমিও কিচ্ছু পাইবা না, আমিও কিছু পাবো না, ঢ্যাং ঢ্যাঁ ঢ্যাং ঢ্যাং, খালি কান্না শুনবা, তোমার বোন কান্দতেছে আর কইবো দুলা ভাই আমার সব শেষ হয়ে গেছে, আমার সব শেষ হয়ে গেছে। কিচ্ছু শেষ হয় নাই দুলা ভাই, আমি ঠিকভাবেই চলে আসছি। আমার শালিদের চলে। আরে ওমা, কেমন তুমি? কতদিন ধরে দেই না। আমি ভালো আছি আম্মা, তুমি কেমন আছো? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। চিন্তা করো না, এই যে তোমার ঘরের মেয়ে ঘরে ফিরে আইছে, আমি যত খুশি মন বেড়া দেখো। আপা কেমন আছিস তুই? আমি এই সাথে খুশি আস নাই? ঠিক কইতাছস সব, খুশি হবো না? এতক্ষণ তো তোর অপেক্ষাতেই আমরা বসেছিলাম। আমি তো একটু মজা করছি, আমি জানি তো আমি আসে তোরা সবাই খুব খুশি হয়েছিস। আচ্ছা শোনো, ওই খুশি আনন্দ এগুলো পরে করা যাইব, তুমি তো আসো, তুমি থাকবা, এখন থেকে আমরা প্রচুর আনন্দ করব, ফুর্তি করব, কোনো অসুবিধা নেই। মিনা 2 লাখ টাকা দাও, মানে মানুষজন তোমার টাকার অপেক্ষায় আছে। আমি কইছি যে আজকে মিনা আইব, আমি সব টাকা শোধ করে দেবো। দাও টাকাটা, দাও, মানুষের দিয়ে আসি, ধার দিন আর শোধ না করলে ওরা কি করবো কও, দাও। আমার দুলাভাই গুলা কি কইতেছে? কিসের টাকা দুলাভাই? আমি বিদেশ যাওয়ার সময় যে টাকাগুলা ধার করছিলাম, বিদেশ যাওয়ার পর তো আমি সব শোধ করে দিছি, তাহলে এমন কিসের টাকা? ওরে পাগলি, আমি কি সেই ঋণের কথা কইছি নাকি? দেখছো তোমার বোন বিদেশ যে বড় বড় বিল্ডিং দেখছে, এই কারণে আমগো যে বড় বাড়ি করছি এটা খেয়াল করে না। না দেখছো কত বড় বাড়ি করছি? এই বাড়ি করতে 2 লাখ টাকার উপরে ঋণ করতে হয়েছে আমার, সেই টাকার কথা কইতেছি, দাও। দুলাভাই এত বড় বাড়ি করার কি দরকার ছিল? বাড়িতে তো আমি আর আম্মা দুইজনই থাকবো, আপনি আর আপাই তো মাঝে মাঝে আসবেন, থাকবেন, আবার চলে যাইবেন, 2 রুম করলেই হইতো। আর আমি তো বাড়ি করার সময় অনেকগুলো টাকা পাঠাইছিলাম আম্মা, তারপরেও ঋণদার করা লাগছে কেন? দুলাভাই এগুলো কি কইতাছে আম্মা? দেখছো তোমার বোন কি কয়? হ্যাঁ, এত বড় বাড়িগুলো কেন লাগবো? আচ্ছা তুমি যে বাপ মরা মায়া, তোমার দেখভালটা কে করবো? তোমার ভাই করবো, তোমার দুলাভাই করবো। তা আমরা যদি এই বাড়িতে থাকি আমাকে একটা ঘর লাগবো না? আর তোমার যদি এই যে ভাগ্নি এরা হয়, মানে আমার বাচ্চা কাচ্চা হয়, তাকেও ঘর লাগবো না? হ্যাঁ, এর লেগে একবারে বড় বাড়ি করছে। হ, তোর দুলাভাই তো ঠিকই কইছে, আমরা যেহেতু এখানে থাকি তো বড় বাড়ির তো দরকার আছে, তাই না? আর তাছাড়া তোর দুলাভাই কোন বাড়ির জামাই সেইটাও তো মানুষ দেখবো। কি কইতেছ আপা? তোরা এই বাড়িতে থাকবি কেন? তুই তো তোর শ্বশুর বাড়িতে থাকোস, মাঝে মাঝে আসবি, থাকবি, আবার চলেও যাবি। মায়েরা দেখার লাগা তখন আমি আসছি। আর সত্যি কথা কইতে, আমি তো বিদেশ থেকে আমরি টাকা পয়সা লয়ে আসি নাই। তুমি এত বড় কথা কইতে পারলাম না? হ্যাঁ, আমার মুখের সামনে তুমি এত বড় অপমান আমারে করে দিলা যে এই বাড়িতে আমরা কেন পড়ে আছি? আমরা পড়ে আছি এই মার লাগা, আমার শাশুড়ির লাগা, যারে আমি মার মতো মনে করি, তার জন্য পড়ে আছি, অন্য কোনো কারণ নেই। ও বিদেশ গেছো তো, বিদেশ যে চোখ কান খুলে গেছে, মেলা টাকা পয়সা কামাইছো, এখন আছে এ বাড়িতে আমরা আপদ হয়ে গেছি, এই তো ঠিক আছে, এ বাড়িতে আমরা থাকুন না। তবে একটা কথা কইতেছি, তোমার টাকা পয়সা দিতে হইব না, আমি বাঁচে আছি না, আমার শ্বশুরের মান শোনা আমি যাইতে দিব না। এই 2 লাখ টাকা মানুষের কাছে ধার দিনা করছি, সেটাকে আমি শোধ করুম। ঠিকই কইছো, যেখানে আপন মানুষের মূল্য নাই সেই বাড়িতে কি থাকা যায় নাকি? যেখানে আমার স্বামীর কথার কোনো মূল্য নাই সেখানে আমিও থাকুম না। চলো আমরা জায়গা। জামাই বাবাজি, তুমি ওর কথা কিছু মনে করো না, ছোট মানুষ, আসতে না আসতে মাথাটা একটু গরম আছে, এর লেগে 2টা কথা কইয়া ফেলাইছে। দেখো মাথাটা ঠান্ডা হোক, তোমার টাকা তোমার দিয়ে দিব, তুমি ঘরে যাও। আম্মা, আপনি আর দয়া করে আপনার ছোট মেয়ের হয়ে ছাপাই দেন, আমার যা বুঝান আমি বুঝে গেছি।
এই যে এতদিন এই বাড়িতে বেগার খাটছে না, সবটাই হচ্ছে বৃথা। কোনো দরকার ছিল না, পরের জন্য করতে হয় না, সব নিজে আপনের জন্য করতে হয়। অসুবিধা নেই আম্মা, টাকা পয়সা দিতে হবে না। আমি যতদিন বেঁচে আছি এই মানুষের টাকা আমি ঠিকই শোধ করে দিয়ে যাবো, কারণ আমার শ্বশুরের একটা মান সম্মান আছে। আমি তার বড় জামাই, আমার একটা দায়িত্ব আছে, আমি এটা পালন করব। আমি আর এই বাড়িতে থাকতেছি না। আমি না থাকলে, আপনার মায়া না থাকলে তো আপনার ছোট মায়া খুশি হয়, আমি সেই খুশি করব। দাঁড়াচ্ছ কেন? যাও, ব্যাগ গোছাও। জায়গায় দাঁড়ায় আছে সে। তোর যে কি আইতে নাইতে জামাইরে খেপানোর কোনো দরকার ছিল? মারে জামাইয়ের সঙ্গে এমন ব্যবহার করাটা ঠিক হয়নি। যা কইছে সব ঠিকই কইছে। হ্যাঁ, আমার একদম নিজের মায়ের মতো দেখাশোনা করছে। আপন পোলা থাকলেও এমন করে দেখতো না। আর এই যে ঘরটা বানাইছে, তুই নিজে দেখ, তোকে ভবিষ্যতের চিন্তা করে তো বানাইছে। তোর কি বিয়ে শাদী হইব না, পোলা পাই নেবো না, ঠাকুর বাচ্চা কাচ্চা হইব না? তো বড় ঘরে তো দরকার আছে, ঘর কি 2-3 বার করে বানাইবো? আম্মা, আমি কি এমন করে ফেলাইছি যে আপার দুলাভাই রাগ করে বাড়ি ছেড়ে চলে যাইব? তোমরা যে এত বড় বাড়ি বানাইছো, আমি তো তার লাগে টাকা পাঠাইছি। এরপরে আবার ঋণদার করার কি দরকার ছিল? কই, আমার তো একটাবারের জন্য জিজ্ঞেস করো নাই, প্রয়োজনও মনে করো নাই। মারে তুই মাথাটা ঠান্ডা কর। তুই সামান্য করে টাকার লেগে বইনে বইনের সম্পর্কটা নষ্ট করিস না, টাকাটি দিয়ে দিস। ঠিক আছে আম্মা, তুমি যখন কইতাছো, দেখি কি করতে পারি। চলো। হয়েছে? আমার কথা বলছে তোর, আমি আগেই কইছিলাম তোর বোন কোনোদিন টাকা পয়সা দিব না। হ্যাঁ, আমার যে অপমানটা করছে, এই বাড়ির কোন কাজটা করি না আমি, সব নিজে হাতে দাঁড়ায় দাঁড়ায় করছি, আর এখন সব দোষ হয়ে গেল আমার। হব, আমি না বুঝতে পারি নাই যে মিনা তোমার এইভাবে অপমান করব। যদি জানতাম যে মিনা তোমার এইভাবে অপমান করব, তো আমি কোনোদিন তোমার সাথে এই বাড়িতে থাকতাম না। এই অপমানের কথা আমি কোনোদিন ভুলবো না। দাঁড়ায় না থেকে ব্যাগটা গুছাও, চলে হন এই বাড়িতে চলে যাবো। আচ্ছা আম্মা, আমি বুঝাইতেছি। দাঁড়ান দুলাভাই, আপনাকে আর এবারে ছেড়া চলে যেতে হইব না। আমি আসলে আপনাকে অপমান করার উদ্দেশ্যে কিছু বলে নাই। তারপরেও যদি আমার কথায় আপনারা কষ্ট পেয়ে থাকেন, তাহলে ছোট বোন হিসেবে আমার মাফ করে দিয়েন। এই কথাগুলো তোর আগে বোঝা উচিত ছিল। তোর দুলাভাই নিহাত ভালো মানুষ, তাই সে নিজেই রাগ করে চলে যাইতেছে। যদি খারাপ হইতো না, তাহলে এই বাড়ি ঘর লেখা নিয়েই তারপরে যাইতো। আপা, আমি জানি দুলাভাই ভালো মানুষ দেখাই এত বছর এই ঘর বাড়ি সবকিছু দেখাশোনা করে রাখছে। অন্য কেউ হলে তো সেটা করতো না। দুলাভাই আর রাগ করে থাই কেন না? এই নেন, এখানে 2 লাখ টাকা আছে। আপনি এটা দিয়ে আপনার যত পাওনাদার আছে সবার ঋণ শোধ করে দিন। নেন দুলাভাই, আর রাগ করে থাই কেন না। আমি জানতাম টাকাগুলো তুমি দিবা, শুধু শুধু এতগুলো কথা সৃষ্টি হলো। হ্যাঁ, যাও, তুমি ছোট মানুষ, কি কইতো কি না কি কইছো। আমি দুলাভাই এসব যদি মনে করে বসে থাকি তাহলে কি চলবো? কো দুলাভাই, টাকাগুলো তো পাইয়া গেছেন, এখন আর তো এই বাড়ি ছেড়ে যাওয়ার কোনো কারণই নাই। আপনি আপনারা বাড়ি ছেড়ে চলে যান না। আপনারা যদি বাড়ি ছেড়ে চলে যান, আম্মা অনেক কষ্ট পাইব, আর আমি চাই না আমার কারণে আম্মা কষ্ট পাক। আমিও চাই না যে আম্মা আমি চলে গেলে আম্মা কষ্ট পাক। তুমি টাকা দিছো, এমন সব সমস্যার সমাধান আমি করে ফেলবো। সমস্যার সমাধান যখন হয়ে গেল, তখন আমার আর তোমার আপাতত যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আমি তো এ বাড়িতেই থাকবো। আর তাছাড়া 2 দিন পরে তোমার তো বিয়ে। আমি যদি চলে যাই, তাহলে বিয়ের এই সব কাজকর্ম কেরা করবো? আমার বিয়ে মানে? কই, আম্মাই তো আমার কিছু কইলো না। আপা, আসলে আম্মা তোকে কিছু কওয়ার সুযোগ পাই নাই, তাই হয়তো কয় নাই। পাশের গ্রামের জসিমের সাথে তোর বিয়ে ঠিক করছি, আমি আর তোর দুলাভাই। মানে কি? আমার বিয়ে আর আমি জানি না? আর দুলাভাই, আমি তো সবে মাত্র দেশে আসলাম, চিনা নাই, জানা নাই, কোয়া নাই, বলা নাই, আপনারা আমার বিয়ে ঠিক করে ফেলাইছেন। তুমি কি পাগল নাকি? হ্যাঁ, আমি থাকতে তোমার কি এসব নিয়ে চিন্তা করার কোনো দরকার আছে? তুমি খালি মানে হয়েছে কি, ওই পাত্রপক্ষ কিছুদিন আপনার আছে, তা আমি কইছিলাম যে আমি কিছু টাকা পয়সা, ওদের কিছু কেনাকাটা মানে এটা ওটা লাগে, তো এই জন্য লাখখানিক টাকা লাগবে। তুমি খালি ওইটা দিয়ে দিও, বাকি সব আমি করবো। তুমি নাকে তেল দিয়ে ঘুমাও। আর শোনো, ঘুমটা ঘুরে বসে কবুলটা কইও। তোমার কাজ শেষ। দুলাভাই, আমি সবই বুঝছি, কিন্তু বিশ্বাস করেন, এখন আমি বিয়ের সাথে জন্য একদমই প্রস্তুত না। আসছি, সবে মাত্র আসছি,
কটা দিন থাকি, তারপর নয় বিয়ে শাদীর কথা চিন্তা করা যাবে। শোন বোন, সব সময় না এত ভালো ছেলে পাওয়া যায় না। ছেলেটা খুব ভালো, তুই বিশ্বাস কর। আর তোর দুলা ভাই ওদেরকে কথা দিয়ে দিছে, তুই বিদেশ থেকে আইলেই তোর সাথে ওদের মানে সম্বন্ধটা কইরা ফেলবো। আর মাও রাজি, তুই আর অমত করিস না বোন। তোমার আপা একদম ঠিক কথা কইছে, তোমার কোনো চিন্তা করতে হইব না। তুমি খালি ঘরে থাকো, বিয়ের জন্য মানসিকভাবে প্রস্তুতি নাও। ঠিক আছে দুলাভাই, তোমরা যখন সব ঠিকই করে ফেলাইছো আর আমি কি হবো, আমি আর অমত করতেছি না। দেখেন যেটা ভালো মনে করেন করেন আপনারা। এই তো তুমি এতক্ষণে আমার মনের মতো কথাটা কইছো। হ্যাঁ, তোমার কোনো চিন্তা করতে হবে না, তুমি নাকে তেল দিয়ে ঘুমাও, বাদ বাকি তোমার দোলায় আছে, দোলায় সব কিছু দেখবো। তো শোনো, তুমি গাও গোসল দিয়ে একটু ঘুমাও, যাও খাই নেই ঘুমাও। এই যাও ওর খাওয়া দাওয়ার ব্যবস্থা করো। ওরে তাড়াতাড়ি কেটে লেগো কেটে লেগো কেটে লেগো। আচ্ছা, তুমি আসতে এত দেরি করলা কেন? জানো গত 6টা মাস ধরে আমি তোমার জন্য অপেক্ষা করতেছিলাম। কি কইতেছেন আপনি? আপনি সত্যি 6 মাস ধরে আমার জন্য অপেক্ষা করছেন? তোমার মতো তো সুন্দরী মায়ের জন্য অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় আছে? যেদিন থেকে তোমার দুলাভাই কইল তোমার সাথে আমার বিয়ে ঠিক, সেদিনের পর থেকে একটা রাত আমার ঘুমায় নাই। অবশেষে তোমার আমি পাইছি, তাতে আমি অনেক খুশি। আপনি যে আমার জন্য অপেক্ষা করছেন এটা শুনে আমার খুব ভালো লাগতেছে। আমি তো বিয়ে সম্পর্কে কিছুই জানতাম না, না জানাই আমার বিয়েটা করাই দিচ্ছে। কিন্তু এখন মনে হইতেছে আপনার মতন স্বামী পায়া আমি সত্যিই ভাগ্যবতী। আচ্ছা, এইসব কথা এখন বাদ দাও, আসল কথায় আসো। শোনো না, তোমার কাছে গয়নাগাটি টাকা পয়সা যা আছে সব কিছু তুমি আমারে দিবা। আর ব্যাংকে যে অ্যাকাউন্ট আছে না, ওইটা তুমি আমারে দিয়ে দিও। আর এখন এই যে হাতে গলায় যেগুলো আছে এগুলো খুলে আমার দাও। কি কইতাছেন এসব? গয়না গাঠি টাকা পয়সা আপনারা দিয়ে দিমু? এই গয়না গাঠি তো আসল না, এগুলো তো ইমিটেশন। দুলাভাই আমার বিয়ের সময় আইনা দিচ্ছিল বাজার থেকে। আর টাকা পয়সা, আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই। তুমি এগুলো কি করতেছো? এগুলো স্বর্ণ না মানে? তার মানে তোমার কাছে টাকা পয়সা সোনা গয়না কিছুই নাই? না, তোমার কাছে কোনো গয়নাগাটি নাই? তুমি এত বছর বিদেশে থাকছো, ভাবছি যে গয়নাগাটি টাকা পয়সা অনেক কিছু নিয়ে আসবা, কিন্তু তুমি তো কিছুই নিয়ে আসো নাই। আচ্ছা বাদ দাও, এইসব নাই, কিন্তু ব্যাংকে তো টাকা আছে তাই না? আমি তো এত বছর বিদেশ করছি, নিজের জন্য একটা টাকাও জমাই নেই। যা করছি আমি আমার পরিবারের জন্য করছি। সত্যি বলতে আমার কাছে তো কোনো টাকা পয়সা নেই। আর বিদেশ থেকে আসার সময় 2 লাখ টাকা নিয়ে আসছিলাম, এটা তো দুলাভাইরে দিয়ে দিলাম। আর বাকি যা টাকা ছিল তাই দিয়ে তো বিয়েটা হইল। এখন সত্যি বলতে আমার কাছে কোনো টাকা পয়সা নেই। তার মানে তোমার কাছে কোনো টাকা পয়সা গয়নাগাটি নাই? তাইলে কি আমি একটা রাস্তার ফকিন্নির বিয়ে করছি? হ্যাঁ, তোমার এই বিয়ে করে আমার লাভটা কি হয়েছে? তোমার দুলাভাই কইছিল তুমি প্রবাকে থাকো, ভাবছিলাম তোমার লাখ লাখ টাকা নিয়ে দেশে আসবা, আর তুমি এখন আইছো ফকিন্নির রাস্তাটা। মুখ সামলায় কথা কও। আমি কিচ্ছু জানতাম না। আপনি তো আমার বিয়ের আগে একটা কিছু করেন নাই। আপনি যদি বিয়ের আগে আমার সবটা বলতেন তাহলে আমি আপনার সবটা খুলে কইতাম যে আমার কাছে কোনো টাকা পয়সা নাই, আর আমিও আপনার বিয়ে করতাম না। বেদব, তোর এত বড় সাহস, তুই আমার মুখে মুখে কথা বলিস? আপনি এই বাসর রাতে, বিয়ের দিনের এই বাসর রাতে আপনি আমার থাপ্পড় মারলেন? একটু আগে না আপনি আমার ভালোবাসার কথা কইলেন, আর সেই শুনলেন আমার কিচ্ছু নাই, আমার কাছে টাকা পয়সা গয়না গাটি কিচ্ছু নাই, আমি আপনার ভালোবাসা উদা হয়ে গেল? হ্যাঁ, উদা হয়ে গেছে। আরে তোরে ভালোবাসছিলাম কোন দুঃখে? হ্যাঁ, তোরে তো ভালোবাসছি, তোরে বিয়ে করেছি শুধুমাত্র তোর টাকার জন্য, টাকার জন্য, বুঝছো? দেখেন, আমি আপনারে সাফ সাফ কইতেছি, আমার কাছে কোনো টাকা পয়সা নাই। আমি যদি আগে জানতাম যে আপনি আমার টাকার লেগা বিয়ে করছেন, তাহলে আমি আপনার মতো মানুষের কোনোদিনও বিয়ে করতাম না। তাহলে আমি সব সত্যিটা বইলা দিতাম যে আমার কাছে কিচ্ছু নাই। আপনি আমারে মারেন কাটেন যাই করেন,
সত্যি বলতে আমার আসলেই কিচ্ছু নেই। থাকার মধ্যে বাড়ির ওই ভিটাটুকু আছে, তাও যদি এখান দিয়ে একটু ভাগ বাটোয়ারা পাই। তুই তো আমারে ভালো কথা মনে করাই দিছিস, আমার তো মাথায় এটা ছিলই না। যাই হোক, শুনে আমি খুশি হইলাম যে তোর নামে তোর এই বাড়ির দলিলটা তো আছে। তুই একটা কাজ কর, তুই এখনই বাড়িতে যা, যাইয়া ওই দলিলটা নিয়ে আয়, তাড়াতাড়ি যা। কি কইতেছেন আপনি এগুলা? আপনার মাথা ঠিক আছে? আজকে আমাকে বিয়ে হইলো, বাসুর রাত ফালায় রেখা আমি আর আমার বাপের বাড়ি যাবো জমির দলিল আনতে? হ্যাঁ যাবি, নইলে দেখা যাইব সকাল হইতে না হইতে ওই দলিল আর তোর নামে নাই, বুঝছস? তুই তো কিছুই আনতে পারলি না বিদেশ থেকে, তখন ওই দলিলটা আমার দে, তারপর ওইটা নিয়ে তোর নিয়ে আমি সংসার করবো। দেখেন, আপনি মাথা ঠান্ডা করেন। এখন বাড়িতে গেলে লোকে কি ভাববো কন? আরেকবার চিন্তা করেন। এই চুপ কর, আর একটা কথা বাড়াবি না। তোরে যা কইছে এটা শোন, তুই এক্ষণ বাড়ি যাবি, যাইয়ে তোকে বাড়ির দলিল নিয়ে আসবি। দলিল ছাড়া যদি তুই এই বাড়িতে আহস, তাহলে কিন্তু তোর খবর আছে। কি রে, কান দিয়ে কথা ঢুকতেছে না তোর? বইখানে তুই লেখা বাইর, দলিল পত্র সব কিছু নিয়ে তারপরে এই বাড়িতে ঢুকবি। বেরো 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 বলছি। আমার সাথে চলা কি? হ্যাঁ, আম্মা, আম্মা কই তুমি? তাড়াতাড়ি বাইরে আসো। আপা, দুলা ভাই, কই তোমরা? বাইরে আসেন জলদি। তুই এত রাতে এই বাড়ি থেকে? কিরে, কথা কইতেছস না কেন? আজকে না তোর বাসর রাত, তুই বাসর রাতে এখানে কেন আসছিস? আম্মা, আপা, তোমরা আমারে এমন একটা ছেলের লগে বিয়া দিলা যে প্রথম রাইতেই আমার এই বাড়িতে আসতে বাধ্য করছে। কি উল্টা পাল্টা কথা কইতেছো? জসিম তো এমন ছেলে না। না, তুমি অন্য কোনো ঝামেলা করো নাই তো? না দুলা ভাই, আমি কারোর লগে ঝামেলা করে আসি না। আপনাদের জামাই কইলো সে বাড়ির নতুন জামাই, জামাই হিসেবে সে একটু একটু উপহার তো আশা করে। আচ্ছা দুলা ভাই, আপনারে তো আমি 1 লাখ টাকা দিছিলাম, আপনি তো কইছিলেন ওনারে কিছু দিবেন, আপনি দেন নাই ওই টাকা ওনারে? হ্যাঁ, না মানে হয়েছে কি আম্মা, মানে মিনা যে টাকা দিছে তো 1 লাখ টাকা। তো বিয়ের জন্য কি খরচ হয়নি? এই যে কেনাকাটা, এত লোকজন খাওয়ানো, সব কি খরচ হয় না? সব খরচ তো করছে। আর দিনই মানে কি, তোমার জামাই যেটা পরে আসছিল, ওর পাঞ্জাবি পায়জামা জুতা সবই তো আমি কিনে দিছি দিনে মানে। আর তোমার বিয়ে, তুমি বিদেশ থেকে আইছো, কিছু তো হাতে করে নিয়ে আসো নি তোমার বোনেরটার জন্য। আর আমি দিল ভাই পরের বছর, আমার নিয়ে তো কোনো মাথা ব্যথাই নেই। বুঝলাম তোমার বিয়েতে আমার কিছু দিলা না, কিন্তু তোমার বোনটা, ওর তো কিছু দিতে পারতাম। তোমার হয়তো মনে নাই, তাই ভাবলাম যে 20,000 টাকা পাইছে আছে, ওরা কালকে একটা কিছু কিনে দিই। নতুন জামাই নিয়ে তুমি সকালবেলা আসবা, পুরাতন জামা কাপড় পরে থাকবো, দেখতে খারাপ লাগে। ঠিক আছে, বুঝছি তো। ওই 20,000 টাকা নিতে আইছি তো, এই যাও ঘরে যাও, 20,000 টাকাটা নিয়ে এসে যাও। না না দুলা ভাই, আমি 20,000 টাকা নিতে আসছি নাই। উনি বলছে এই বাড়ির দলিল যেন ওনার হাতে তুইলা দেই, তাইলে আমার ওই বাড়িতে উঠাইব। এইটা কেমন কথা? আমি কিন্তু বুঝলাম না। তুই কি এমন করলি যে বিয়ালেতে জামাই সব কথা বাদ দিয়া তোর জমির দলিলের কথা উঠাইলো? নিশ্চয় তুই কিছু কইছস? না আম্মা, আমি ওনারে কিছুই কই নাই। উনি ভাবছিল প্রবাসী বউ, আমার মনে হয় অনেক টাকা, কিন্তু যে জানতে পারলো আমার কাছে কোনো টাকা পয়সা নাই, অমনি তার মাথার মধ্যে আকাশ ভেঙ্গা পড়ছে। আর তাই উনি আমারে কইছে এবারের জমি জমা যেন আমি তার হাতে তুইলাতেই, তাইলে যদি আমার বিয়ে করার তার এতটুকু সার্থকতা পূরণ হয়। সার্থক হয় না? তার যেটা মন চাইছে সেটা সে ভাবলো, আর এটা আমরা মানে নেব। এই ভিটা বাড়ির দলিল তার হাতে তুলে দেবো। মামুর বাড়ির আবদার, সে বিয়ে করছে, মানে এই ঘর বাড়ির বিয়ে করছে, সে তোমারই বিয়ে করছে, চাইলে আর হয়ে গেল। শোনো, তোমার জামাই রে ভালো করে বুঝাই করো। দলিল তো দূরের কথা, আম্মা বাঁচে থাকতে একটা সুতাও সে পাইব না। না না, এমনি করে কইস না, আবার নতুন জামাই কি নাকি ঝামেলা বাঁধবো। তার চেয়ে বরং তুই কইস যে তোরা তো 2টা বোনই, আমার যার সহায় সম্পত্তি আছে তোরা 2 বোনই তো পাবি। জামাই যদি 1 লাখ ভাগ চায়, এটা কি এখন দেওয়া সম্ভব জামাই রে? এটা খালি একটু বোঝাই কবি, দেখবি জামাই বুঝবো। কিন্তু আম্মা, তোমার জামাই কইছে এই বাড়ির দলিল নিয়ে না গেলে আমারে সে বাড়িতে উঠাইব না। আরে বাবা, তো জামাই তো বোঝাই কর না, একটা রাইতের ব্যাপার, কালকে সকালবেলা তো আসবি তোরা।
ফিরে নিতে পারবি না, তাহলে তখন তোর জামাই আমরা বোঝাই কমনে। কি জামাই বইয়া বোঝা মনে, তখনই তো বুঝবো। ঠিক আছে আম্মা, আমি চলে যেতেছি, কিন্তু তুমি দেখো কালকে সকালে যেন কোনো ঝামেলা না হয়। আমি আর এই অশান্তি ভালো লাগতেছে না নিতে। আচ্ছা ঠিক আছে, যা। আম্মা আপনি ঘরে যান, যান। তুমিও ঘরে যাও, রাত করে রং ঠং দেখতে আর ভালো লাগতেছে না। সারাদিন এই বিয়ের ঝামেলা করে আমি এমনিতে পেরে ঘুমাইতে পারতেছি না। যাও। কি ব্যাপার, সে কখন পাঠাইছি এখনো হইতেছে না, এতক্ষণ লাগতেছে কেন? তুই আইসস কই? জমির দলিলটা আমার দে। কি হইলো, দাঁড়াই আসুস কি লেখা? দলিলটা দে, আমি দেখি সবকিছু ঠিকঠাক আছে কিনা। দলিল আমি আনতে পারিনি। তুই কি আমার লাগে ফাইজলামি শুরু করছিস? হ্যাঁ, একে তো ফকির সাইজ আমার বিয়ে করছস, প্রতারণার উপরে আমার সাথে প্রতারণা করছস, এখন দলিল নিয়ে সলসদারি শুরু করছস। দেখেন আমি সত্যি কইতেছি, আমি আম্মা আপা দুলাভাই সবাইরে বোঝাই কইছি, কিন্তু ওনারা হুট করে এভাবে দলিল দিতে রাজি হয় নাই। বললো আপনি কালকে সকালবেলা যখন যাইবেন একটা মীমাংসা করে দিবে। মীমাংসা তো করতেই হইব। শোন, তোর একটা কথা বইলে রাখি, কালকে সকালে যদি তোর মা আমার দলিল বুঝাই না দেয়, তাহলে আমার চাইতে খারাপ আর কেউ হইব না, কথাটা মনে রাখিস। আচ্ছা ঠিক আছে, আপনি এবার একটু শান্ত হয়ে বসেন। আজকে বাসুর ঘর, মানুষ যদি আমাদের কথাবার্তা শুনে কি কইব, কোন সিসি করব না? এই মাথা ঠান্ডা করবো আমি, হ্যাঁ মাথা ঠান্ডা করবো আমি। তুই এক কাজ কর, তুই আমার ঘর থেকে বাইরা, তুই আমার ঘর থেকে বাইরে বাড়ি উঠে না থাকবি, যা। কি কইতেছেন আপনি এগুলা? এই রাত্রেবেলা আমি শাড়ি গয়না পইরা বাড়ির উঠানে দাঁড়ায় থাকবো? আশেপাশের মানুষ দেখলে কি কইব? নতুন বউ বিয়ের প্রথম রাতেই উঠানে দাঁড়ায় রইছে। কে কি কইলো তাতে আমার কিছু যায় আসে না। তোরে আমি কইছি বাড়ির উঠানে থাকবি মানে উঠানেই থাকবি, আমার ঘর পর্যন্ত আসার চেষ্টা করবি না। যতক্ষণ না পর্যন্ত দলিল ঠিকঠাক না পাবো ততক্ষণ পর্যন্ত তুই আমার ঘরে আসতে পারবি না। বাইর। কি হইলো, দাঁড়াই আসিস কি? বাইর বাইর। আরে জামাই বাবাজি, এত সকালে? টিনা তাড়াতাড়ি শরবত নিয়ে আয়। জামাই বাবাজি ঘরে চলো। দেখেন আম্মা, আমি ঘরে যাওয়ার জন্য আসি নাই, আমি যেই জিনিসটার জন্য আসছি আপনি সেইটা আমার বুঝাই দেন, আমি এখান থেকে সুন্দর করে চলে যাবো। কি ছোট ভাইরা, তুমি সাত সকালে আইসিও ভালো কথা, তুমি আম্মার সাথে এই ধরনের ব্যবহার করতেছো কেন? তুমি আম্মার সম্মান দিয়ে কথা কইবা। এই যে দুলা ভাই, বিয়ের আগে তো শালির নিয়ে অনেক বড় মুখ করে কথা কইছেন, আমার শালি প্রবাসী থাকে, তার অনেক টাকা, কিন্তু বিয়ের দিন রাইতে তার মুখেই শুনে যে তার কাছে কিছুই নাই, সব কিছুই মাইনে নিয়েছি। ভাবছিলাম যে এই বাড়ির দলিলটা যদি দেয় তাহলে তার নিয়ে সংসার করা যাইব, কিন্তু সে সেইটাও নিতে পারলো না। তারপর কি আর করার, বাধ্য হইয়া নিজেই আইছি। তাই এই বাড়ি কারোর সম্মান দেওয়ার প্রয়োজন আমি মনে করি না। আমার দলিলটা বুঝাই দিলে আমি এখান থেকে চলে যাবো। তুমি তো খুবই ফালতু একটা লোক। হ্যাঁ, আমার শাশুড়ি এখনো বাইসে আছে, তুমি তার সামনে দাঁড়ায় তুমি তো কইতেছো এই বাড়ির ভিটা তোমার নামে লিখে দিতে। আমি এই বাড়ির বড় জামাই, তারপরও আমি আমার শাশুড়ির চোখের থেকে তাকায় একটা কথা কইতে পারি না, আর তোমার এত বড় সাহস, তুমি আইছো জমির দলিল নিতে? হ্যাঁ জামাই বাবাজি, তোমার দুই জামাই মিলা ঝগড়া করো না। আমি দুই জামাইরে একেবারে জমি জমা সব বুঝাই দিব। তোমরা আগে ঘরে আসো, ঘরে চলো। আম্মা তুমি এসবের মধ্যে ঢুকো না তো, তোমার জামাই তো কথা কইতেছে নাকি, ওরে কইতে দাও। আমরা তো আর ওর কেউ ক্ষতি চাই না, তাই না? বাহ, ক্ষতি যদি না চান তাহলে তো ভালোই। তাহলে এক কাজ করেন, এই বাড়ির ভিটাটা আমার নামে লিখে দেন। আপনার বোনের তো আর কিছু নাই, এই বাড়িটা যদি আমার নামে লিখে দেন তাইলে আমি আপনার বোনের নিয়ে সংসার করবো, না সংসার করতে পারবো না। বাহ বাহ বাহ, মানে তোমার জমি লিখে দে আমাকে বিনা তোমার সাথে সংসার করব, এই স্বাদ আল্লাহ নিয়ে তুমি পড়ে আসো না? শোনো, জমি তো দূরের কথা, তুমি এটা বালি কোনাও পাইবা না, তাতে যদি তোমার সংসার করতে ইচ্ছা হয় করবা, তাহলে তোমার অন্য চিন্তা করো। ঠিক আছে, তাইলে আপনারাও একটা কথা কান খুলে শুনে রাখেন, আমি যদি এই বিটা বাড়ি না পাই তাহলে আমি ওরে নিয়ে সংসার করুম না, ওর আমি তালাক দেবো। এই এত বড় কথাটা আপনি কইতে পারলেন? সামান্য একটা বাড়ি জমির জন্য আপনি আমার তালাক দিয়ে দিবেন? হ্যাঁ, তালাক দেবো। তোমার এই মুখ নিয়ে কথা কইতে আমার সামনে লজ্জা করে না? হ্যাঁ, এত বছর বিদেশ খাইটাইছস, নিজের নামে কিচ্ছু করতে পারস নাই। চাইছিলাম যে এই বিটা বাড়িটা আমার নামে লিখে দে, তাও পারস নাই। তোর নিয়ে সংসার করে আমার কি লাভ হইবে? হ্যাঁ,
বড় জামাই মেজাজ গরম করো। তুমি ঘরে আয়ো, আমি জামাইরে কইয়া তোমার যা লাগে আমি ওই তোমার ভাগে টুক দিয়ে দিতেছি। শোনেন আম্মা, আপনার যে বড় জামাই, এই বড় জামাই আমার কিচ্ছু দিব না, বুঝছেন? তাই আমি আপনার মাইয়া নিয়ে সংসার করতে পারবো না। আপনার মাইয়া আপনার কাছেই রেখে যাবো, আর কিছুদিন পরে ডিভোর্সের কাগজও পাঠিয়ে দেবো। আপনার মাইয়া আপনার কাছেই রাখেন। জামাই বাবাজি, তুমি একটু দয়া করো, একদিন হয়েছে মাত্র বিয়া, এখন যদি মাইয়ার ছিঁড়ে যাও মাইসে আমাকে কি করবো, মুখ দেওয়া মুখ এমনি। আর আমি ওর নিয়ে সংসার করলে মানুষ আমার সৃষ্টি করবো। তাই আপনার মাইয়া আপনার কাছেই রেখে গেলাম, আর ডিভোর্সের কাগজ একটু সময় মতোই পাঠিয়ে দেবো। কি বল আম্মা, তুমি তো চিন্তা করো না তো, প্রয়োজন পড়লে আমরা ওর আবার বিয়া দিব, কিন্তু তারপর তুমি ওই ছেলেকে কিচ্ছু দিবা না। ওই ছেলে সংসার করলে করবে, না করলে না করবে। চলো ঘরে চলো। আম্মা, আম্মা গো, আমার সাথে কেন এমন হয়? আমি কি কোনোদিন একটু সুখে যেতে পারবো না? আল্লাহও থাকতে পারবো না? সব ঠিক হয়ে যাব। জামাই তোর আগের মাথায় আছে। আমি বড় জামাইরে কইয়া দেই জমি জমার কি করণ যায়। তুই আয় ঘরে আয়। দুলা ভাই, অনেকদিন ধরে আপনার একটা কথা কমু কমু করে কইতে পারতেছি না, সময় সুযোগে মিলতেছে না। তুমি তো আর আমার পর না, আপনা মানুষ। তোমার যখন যেটা লাগবো, যেটা কইতে ইচ্ছা করবো, আমারে করবা। কি কথা কও? না মানে দুলা ভাই, ওই বিদেশে থাকতে আপনি একটা ডিপোজিট খুলে দিছিলেন না আমারে, ওটাতে তো মনে হয় 5-6 লাখ টাকা জমা পড়ে গেছে। ওইটা আমার একটু ভাঙ্গা আমার টাকাগুলো উঠায় দেন, আমার টাকাগুলো লাগবো। তাহলে তুমি আমার কাছে এখন টাকা চাইতেছো? হ্যাঁ দুলা ভাই। টাকা তুমি চাইতেই পারো, যেহেতু তোমার টাকা তুমি চাবা, এটাই স্বাভাবিক। কিন্তু ঘটনা হয়েছে কি, টাকাটা আমি এখন দিতে পারতেছি না, টাকাটা খরচ হয়ে গেছে। টাকা খরচ হয়ে গেছে মানে? আপনি কি কইতেছেন দুলা ভাই? টাকা কেমনে খরচ হইব? আমি তো টাকাগুলো উঠাই নাই। আর আপনি মানে না জিজ্ঞেস করে আপনি টাকা কেন খরচ করলেন? আমি তো আপনাকে ডিপিএস ভাঙতে কই নাই। আসলে হয়েছে কি বোন, তোর দুলা ভাই একটা নতুন ব্যবসা শুরু করছিল, তাই ওইখানে না অনেকগুলো টাকার দরকার ছিল। তখন তোর ডিপিএসটা ভাইয়া টাকাগুলো ওইখানে লাগাইছে, ভাবছে যে যেখান থেকে লাভ হইব সেই লাভ থেকে তোর টাকাগুলো ওইখানে রাখা দিব। কিন্তু ব্যবসায় অনেক বড় লস হয়ে গেছে, তাই আর টাকাগুলো রাখতে পারে নাই। হ্যাঁ, তোর বোন কথা ঠিকই কইছে। কিন্তু আপা, আমি এত কষ্ট করে টাকাগুলো জমাইছি, আর দুলাভাই সেই টাকাগুলো খরচ করে ফেলেছে। তোরা তো আমার একবার জিজ্ঞেস করলে পারতি, তোরা তো জিজ্ঞেস করস নাই। আর আমি তো ভরসা করে দুলাভাইয়ের কাছে টাকাগুলো রাখছিলাম, ভাবছিলাম দুলাভাই দেশে আসার পর টাকাগুলো আমার উঠাই দিব। নিজের বলতে তো ওইটুকুই ছিল, এখন আমার তো ভবিষ্যৎ বলতে কিছুই নাই। তুই এমন করে কথা কইতাছস কেন? তোর দুলা ভাই কি আর ইচ্ছা করে এরকম করছে? সে কি জানতো যে সে ব্যবসায় লস খাইবো? তোর ওই টাকা থাইকা আমি এই চেনটা বানাইছিলাম, তুই যদি চাস এটা আমি এখনই তোরে খুলে দিতে পারি। টিনা, তুই কি পাগল হয়ে গেলি? তোর কাছে ও গয়না চাইছে, ওর টাকার কথা জিগাইছে, তো জিগাইতে পারে না? ওর টাকাও তো জিজ্ঞাসা করবই। একবার গয়না ফেরত দিতে কইছে ও একবারও। জামাই বাবাজি যখন ব্যবসায় টাকা লস খাইছে তখন আর কি করার? তুই মন খারাপ করিস না মা। আম্মা, তুমি এগুলো কি কইতাছো? মন খারাপ করবো না মানে? এতগুলান টাকা আমার খরচ করে ফেলাইছে দুলাভাই, ব্যবসার কাজে নষ্ট করছে, আর তুমি কইতাছো মন খারাপ করবো না? এটা কোনো কথা? আমি দেশের বাইরে থেকে একটু একটু করে টাকাগুলো জমাইছিলাম, আর দুলাভাই ব্যবসার কাজে সেটা সবগুলো নষ্ট করে ফেলাইছে। তুমি কইতাছো মন খারাপ করবো না? একটাবার তোমরা কেউ আমার জানানোর প্রয়োজন মনে করলে না। এখন আমি দেশে থেকে কি করবো? আমার ভবিষ্যৎ কি? তোমার ভবিষ্যৎ, তোর ভবিষ্যতের কথা চিন্তা তুমি যতটুকু না করছো তার থেকে বেশি আমি করছি। আর আমি করছিলাম বলেই তুমি আসার পর পরে তোমার বিয়ে দিছে। কিন্তু তুমি তো সংসার করতে পারবা না, এটা তো আর আমি জানতাম না, আমরা কেউই জানতাম না। যাই হোক, টাকার খুঁটা দিতে আছিস তো দাও। এখন আমি একটা বিঘাতে পড়ছি, খুঁটা তো শুনতেই হবো। তারপরেও কইতেছি আমি তোমার টাকা দিয়ে দেবো। দুলাভাই,
আপনি কথায় কথায় না এই দিয়া দিমু কইরেন না। আপনি যদি দিয়াই দিতেন তাহলে আমার ব্যাংকে টাকাগুলো পয়রা থাকতো, টাকাগুলো আপনি খরচ করে ফেলাইতেন না। আর আব্বা তোরে কি কম, দুলাভাই নয় পরের বাড়ির ছেলে, কিন্তু তুই তো আমার নিজের বোন, তুই তো একটাবার আমাকে জিজ্ঞেস করতে পারতি, কিন্তু করলি না, টাকাগুলো খরচ করে ফেলাইলি। স্বার্থপরের মতন শুধু নিজেদেরটা চিন্তা করলি, আমারটা চিন্তা করলি না। তুমি শান্ত বাবা, তুমি তো দেখলে কত টাকার ব্যাপার, এর লিগে তো মন মেজাজ খারাপ হয়ে গেছে গা। আমার মন মেজাজ ঠিক হয়ে গেলে সব ঠিক হয়ে যাবে। না আম্মা, এর মন মেজাজ খারাপ সেটা বিষয় না, বিষয় হচ্ছে সে কারে কি কইতেছে সেটা বিষয়। আমি তার দুলাভাই, সেদিকে তার কোনো ভুরুক্ষেপ নাই। আপনার সামনে আমার অপমান করে গেল, যাই হোক, অপমান হওয়ার এখন সময় আইছে আমার। আমি একটা বেকায়দায় পড়ছি, যে পারতেছে সেই অপমান করবো। 2 মাসের মধ্যে আমি টাকা দিয়ে দেবো। শোনো মা, তুমি তোমার মায়ারে ভালো মতো বুঝাইয়া কইবা, হ্যাঁ যেন আমার স্বামীর সাথে এইরকম ব্যবহার না করে, তাহলে কিন্তু ভালো হবে না, কইয়া দিলাম। আম্মা, আমার এত কিছু বুঝায় কোনো লাভ নাই, আমি কিচ্ছু বুঝতে যাবো না। প্রবাসে এত বছর কষ্ট কইরা আমি একটু একটু করে টাকাগুলো জমাইছি, তার কোনো হিসাব নেই তোমাদের কাছে? যার যেমনি মন চাইতো টাকাগুলো খরচ করে ফেলাইছো। একটু আস্তে কথা কও না মা, টাকা তো আর নষ্ট করতে চায়নি। জামাই বাবাজি ব্যবসার লিগে টাকা নিছিল, হ্যাঁ কি আর জানতো ব্যবসা করলে লস খাইব? আর তোর বোন, আপন বোন, কবে থেকে একটা চেন করতেছে, একটা চেন নিলে কিনছে। তুই যদি এগুলি চিল্লাচিল্লি করে সবার কানে কথাটি গেলে ওরা মনে কষ্ট পাইব না? আম্মা, তোমার সবার কষ্ট চোখে পড়তেছে, অথচ আমার কষ্টটা চোখে পড়তেছে না। আমিও তো প্রবাসে থেকে কষ্ট করছি, কষ্ট করে একটু একটু করে টাকাগুলো জমাইছি। দেশে নিজের নামে একটা অ্যাকাউন্ট পর্যন্ত আমি খুলি নাই। দুলাভাইরে বিশ্বাস করে সবগুলা টাকা ওনার হাতে তুলে দিছি, আর এখন এসে তোমরা আমার এইসব বোঝাইতেছো? আমি দেশে এসে দিয়ে আমার কিচ্ছু নাই। একটু আস্তে কথা কও, জামাই বাবাজি শুনতে পাইব, শুনলে আবার রাগ করে বাইরে হয়ে যাবো, আর আইব না। আমি আর কারোর আগের ধারধারি না আম্মা, কে এই বাড়িতে থাকলো আর কে চলে গেল সেটা আমার দেখার বিষয় না। সকাল সকাল হইলেই তুমি আমার জায়গা জমি যা আছে আমারে বুঝাই দিও, আমি আমার স্বামীর বাড়ি চলে যাবো। এই বাড়িতে থাকার আর বিন্দু পরিমাণ ইচ্ছা আমার নাই। আচ্ছা ঠিক আছে, সকালটা হইতে দে, এখন চিল্লাচিল্লি করিস না তো, খুদাই ঝামেলা পাকাইস না। ঠিক আছে আম্মা, আমি আর কিচ্ছু করবো না, কিন্তু সকালবেলা যেন আর কোনো ঝামেলা না হয় এই কথাটা তুমি তোমার মাইয়া আর তার জামাইরে সুন্দর মতন জানাই দিও। আচ্ছা ঠিক আছে, কালকে সকালে বোঝা যাবো। এখন তুই মাথাটা ঠান্ডা কর মা, এত গরম হইস না। আম্মা, আমাকে জমির দলিল কেন দুলাভাইয়ের কাছে থাকবো? উনি তো আমাদের বাড়ির জামাই নাকি? দুলাভাই, আপা বাইরে আসেন, কথা আছে। কি হয়েছে এত জোরে জোরে চিল্লাইতেছো? কি কিছু কইবা? কিছু করার লাগে তো ডাকছি। শুনলাম আপনার কাছে নাকি আমগো বাড়ির জমির দলিল, ওইগুলো নিয়ে আসেন, আমি আমার ভাগটুকু বুঝে নিতে চাই। জমি জমা লিখে নিবা মানে? তোমার তো কোনো জমি জমা নাই। অবশ্য আমার জমিতে তোমার এই ঘরটা আছে, তোমার টাকায় দিয়ে বানানো। আম্মা, দুলাভাই এগুলো কি কইতেছে? আমার বাপের ভিটার জমির দলিল আমার নামে নাই, তাহলে কার নামে? দুলাভাই, আপনি কি আমার লোকে মস্করা করতেছেন? শালি হিসেবে তোমার সাথে আমি মজা করতে পারি, কিন্তু এখন মজা করতেছি না। কিন্তু একটা জিনিস তোমার জানা নাই, সেটা জানাইতেছি। আমার শ্বশুর বেঁচে থাকতে তার এই বাড়ি ভিটা আমার শাশুড়ির নামে লিখে দিয়ে যায়, আর তুমি বিদেশ থাকাকালীন শাশুড়ি আমার নামে লিখে দেয়। বুঝতে পেরেছো? চুপ করে আছো কেন, কও তুমি। মা, এই বাড়ির ভিটা তোর দুলাভাইয়ের নামে লেখা দিছে, আর বাড়ি যেহেতু তোর টাকাই বানানো, সেহেতু বাড়িটা তোর নামে। তুই আসলে এতদিন কিছু জানতে চাস নাই, সেই জন্য আমরা কিছু কই নাই। আম্মা, দুলাভাই এগুলো কি কইতেছে? আমার তো মাথায় ঢুকতেছে না কিছু। তুমি বাড়ির জমি জমা সবকিছু দুলাভাইয়ের নামে লিখে দিছো? হ্যাঁ, প্রবাসে থেকে এত কষ্ট কইরা আমি তোমাদেরকে টাকা পয়সা দিলাম, আর তুমি সবকিছু দুলাভাইয়ের নামে লিখে দিলা কেন? আম্মা, আমি কি তোমার মাইয়া না?
মাইয়াকে একটা গেলে ওইটাই তোমার? না রে মা, আমি কইতেছি আমি কিছু ওর নামে লিখে দিই নাই। আমি নিজেই তো বুঝতেছি না কেমনে আর নামে সব হয়ে গেল গা। আচ্ছা আমি যদি লিখে দিতাম ওর নামে একলা দিমুকে, তুইও তো আমার মাইয়া, আমি তো 2 মাইয়ার নামেই দিতাম। আপা, দুলাভাই, আম্মাই তো কইতাছে আম্মাই কিচ্ছু জানে না। তাহলে সব সম্পত্তি আপনার নামে হইলো কেমনে? হ্যাঁ, উত্তর দেন। এই ঘটনা যে তোমারে জানাইতে হইব এইটাই আমি কোনোদিন ভাবি নাই। তারপরে যখন জানতে চাইছো তাহলে শোনো। শোনো, কাজটা করা কি ঠিক হইব? ঠিক হইব কি বেঠিক হইব সেটা দায়িত্ব আমার, ওটা আমি বুঝি, তোমার দরকার নেই। তুমি খালি আম্মার সামনে যেয়ে মুখটা বন্ধ রাখবা। কিন্তু তারপরও আমার মনটা জানি কেমন করতেছে, কেমন ভয় ভয় করতেছে। ভয়ের কি আছে? হ্যাঁ, ভয়ের কি আছে? ভবিষ্যৎ বলে একটা কথা আছে না? তোমার কোনো ভবিষ্যৎ নেই। তোমার বোন বিদেশ থাকে, সে টাকা পয়সা কামাইতেছে, সে তার নিজের ভবিষ্যৎ নিজে করব। তোমার ভবিষ্যৎ কি সেটা কোনো চিন্তা করছো? না, সেইটা তো চিন্তা করি নাই। সেই চিন্তা করবা না, খালি চারটে গিলতে পারো আর সাধু বাজু করে ঘুরে বেড়াইতে পারো। কিন্তু আম্মা কি রাজি হইব? ওরে বাবারে, আমি তো আছি। আম্মার কেমনে রাজি করাইতে হয় সে দায়িত্ব আমার। তুমি খালি আম্মার সামনে যে দয়া করে মুখটা বন্ধ রাখবা, কোনো কথা কবা না। আসো, চুপ করে আসো, মুখ বন্ধ রাখবা কিন্তু। আম্মা, এখানে বসে আপনি চাল বাঁচতেছেন কেন? এই, তুমি টেবিল ফ্যানটা নিয়ে এসে দিতে পারো না? গরমে গা ঘামতেছে। আচ্ছা আচ্ছা থাক, তা তুমি এই সময়। আম্মা, আমি একটু গন্ধে যাইতেছিলাম। আপনার সাথে দেখা না করে আমি কোনদিন বাড়ির বাইরে গেছি। আপনার দোয়ার আশীর্বাদ ছাড়া আমার আর কিছু লাগবো কন? তুমি এলে আমার লক্ষ্মী পোলার মতো। তুমি না থাকলে আমার সংসারটার যে কি হইতো বাজান। তুমি তো নিজের পোলার মতো সব আগলায় রাখছো। দেখছো, আমি তারে আমার নিজের মা মনে করি, আর তোমার মা আমার সন্তান মনে করে না। একটু আগে আপন কইলো, এখন পর করে দিতেছে। না না বাজান, পর করে দিব কেন? তুমি যে আমার ঘরে এত সাহায্য করো এটাই তো কইলাম। তা কি জন্য আসছো বলো? না মা, তেমন কিছু না। আসলে তোমার জামাই চাইছিল যে কি তুমি চুপ করো, আমি কইতেছি। মানে আমি যে আমার ওই মিনা আজ কয়দিন ধরে ফোনে আমাকে খুব জোরাজোরি করতেছে, এত জোর করতেছে যে দুলাভাই আপনি আজকেই করেন। মানে হয়েছে কি, ওই জোর করে কইতেছে যে ওর নামে একটা ডিপিএস করতে হবে, আর সেই ডিপিএস এর নমিনি আবার আপনার করতে কইছে। তো আমি বললাম যে তুমি আসো দেশে, তারপরে করি। বললো না, আপনার আজকেই করা লাগবে। এটা তো খুবই ভালো কথা। মায়াটা সেই কত বছর ধরে বিদেশ বাড়ি করতেছে, ওর একটা ভবিষ্যৎ আছে না? কইরা দাও, ডিপিএস করে দাও। আমি সব কিছু ব্যবস্থা করে ফেলছি। মানে আমি কয়েকদিন আগে ওই ব্যাংকে যেয়ে আমি সব কাগজপত্র রেডি করছি। তাহলে আপনার একটা মানে টিপসই বা সিগনেচার লাগবে আর কি। খালি টিপসই দিলে হইবো? আমার ব্যাংকে যাওয়া লাগতো না? আমি আছি কেন আম্মা? আমি তাকে কইছি ব্যাংক এলাকার যে আমার আম্মা আসতে পারবো না, আপনার যত কাগজপত্র আছে দেন, আমি আমার আম্মার কাছে টিপসই সিগনেচার যা যা লাগে আমি করে এনে এসে দেবো, কিন্তু আমার আম্মা এই রোদের ভিতরে আসতে পারবো না। তারপরে কইছে যে আচ্ছা ঠিক আছে, নেন এই কাগজ নিয়ে যে একটা টিপ সই নিয়ে আসেন আর কি। আচ্ছা দাও এই জামা। সি 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 সি। জামাই বাবাজি, তুমি আমারে এমনি করে ধোকা দিতে পারলা? তোমার আমি নিজের সন্তান মনে করছিলাম, নিজের সন্তান মনে করে সব কিছু দায়িত্ব আমি তোমার উপরে সারা নিশ্চিন্তে আসলাম, আর তুমি আমগুলোকে এরকম বেইমানি করলা। শোনেন আম্মা, ওই যে একটা প্রবাদ আছে না, যে সোজা আঙুলে যদি ঘি না ওঠে আঙুলটা বাঁকা করতে হয়, আমি তাই করছি। আমি যদি এসে কইতাম যে আম্মা এই বাড়ির জমি, এই ভিটা যা কিছু আছে আপনি আমার নামে লিখে দেন, আপনার মেয়ের নামে লিখে দেন, আপনি কি দিতেন? জীবনেও দিতেন না। তাই আমি একটু অন্য পথ অবলম্বন করছি, এই তো। আপনি এই কাজটা একদম ঠিক করেন। আপনি কি মনে করছেন আপনি এত কিছু কইরা আপনি পার পেয়ে যাবেন? আপনি পার পাইবেন না। প্রয়োজন বলে আমি চেয়ারম্যানের কাছে যাবো, আপনার নামে নালিশ বসামু, বিচার বসামু, তারপর আমি এর বিহিত কইরা ছাড়মু। তুমি যার কাছে খুশি যাও, আমার কিচ্ছু করার নাই। তুমি এমপি মন্ত্রী যেখানে খুশি যাও, কোনো অসুবিধা নাই। আমি দেখতে চাই তুমি কেমনে আমার ভিটা তুমি দখল করো, এটা দেখতে চাই। আর হ্যাঁ, আমার ভিটার উপর তোমার ঘর আছে, তুমি চাইলে ভেঙে নিতে পারো। আমিও চাইতেছি ঘর ভেঙে নিয়ে যাও, আমি নতুন করে যা ঘর করো। যাও।
আগে কইছিলাম এটা শোনো নাই না, যে করে এই বাড়িতে থাকতে দেওয়াটা আমার উচিত হয় না। ও মা মারে এখন কি হইব? হ্যাঁ, এই যে এমন খবর আমি জীবনও চিন্তা করতে পারি নাই। আমার মাথা তো কিছু ঢুকতেছে না। এখন কি হইব? হ্যাঁ, তো এগুলো নিতে পারতেছি না। আম্মা তুমি তুমি একটু শান্ত হও। আমি যাইতেছি তো চেয়ারম্যান চাচার কাছে, একটা না একটা ব্যবস্থা হইব। তো তুমি যাও, তুমি ঘরে যাও, আমি যাইতেছি, যাও। চাচা, আপনি তো সবই শুনলেন। আমার দুলাভাই কত বাটপারি করলো। এবার আপনি আমার একটা বিচার পাওয়া দেওয়ার ব্যবস্থা করে দেন। প্রবাসে থেকে এত বছর কষ্ট করে বাড়িতে টাকাগুলো পাঠাইলো, ওই টাকার উপর আমার কোনো অধিকার নাই। মানলাম আমি ওই টাকার উপর কোনো অধিকার হইতে যাবো না, কিন্তু বাপের ভিটা ওইটা আমি কেমনে ছাড়ুম চাচা? ওইটার উপরও কি আমার কোনো অধিকার নাই? দেখো মিনা, আমি তোমার বিষয়টা বুঝতে পারছি, কিন্তু এটাতে তো আমার কিছুই করার নাই, কারণ এটা সম্পূর্ণ তোমার পারিবারিক ব্যাপার। তাছাড়া তোমার মায়ে যদি দলিলে টিপস হয়ে দিয়ে থাকে, এখানে আমার কি করার আছে? দেশে কি আইন কানুন বলতে কিছু নাই চাচা? আমার দুলাভাই এমনি বাটপারি করে আমারে ঠকাইলো, তার কি কোনো বিচার হইব না? চাচা, আপনারা একটা বিহিত কইরা দেন, একটা সুবিচার পাওয়া দেন আমারে। মিনা, আমি তোমার কষ্টটা বুঝতে পারছি, কিন্তু দেখো এই বিষয়ে যদি কাজ কাম করতে যাও, অনেক খরচাপাতির ব্যাপার আছে এই জায়গায়। মনে করো যে একটা মানুষে কাছারি ঘরে পাঠাইয়া খারিজ খাজনা থেকে শুরু করে না পর্চা সব উঠাইতে হইব, এরপর মনে করো ভালো একটা উকিল ধইরা কাজটা করাইতে হইব, অনেক যায় ঝামেলা আছে। চাচা, যত ঝামেলাই হোক আমি আমি আমার হক ছাড়বো না চাচা। আমি এটার একটা বিহিত চাই, একটা বিচার চাই। তার লেগে যা করার লাগে আমি করবো। না, তুমি এত বছর প্রবাস করে আসছো, এটা তুমি ইচ্ছা করলেই করতে পারো। তো এক কাজ করো, তুমি আমার কাছে 1 লাখ টাকা রেখে যাও, মানে যাবতীয় যা কাজ টাজগুলো আছে কাজ টাজ করাইতে খরচাপাতি করতে হতো, আর বিচারটা যেন সঠিক পাও, আমি সেই ব্যবস্থাটা করবো। 1 লাখ টাকা? কিন্তু চাচা, আমার কাছে তো এত টাকা নাই। হ্যাঁ, আরে মারে, এতগুলা বছর তুমি প্রবাস করে আসছো, তোমার কাছে 1 লাখ টাকা নাই, এটা আমার বিশ্বাস করতে হইব। তাছাড়া টাকা পয়সা যে চাইছি এটা তো আমার জন্য না, তোমার হয়ে যে সমস্ত লোকজন কাজ করব তাদেরকে তো খরচাপাতিটা অন্তত পক্ষে দেওয়া লাগবে নাকি? তুমি তোমার যেটা বলছি তুমি ওইটা করো, এতে করে ওই লোকগুলো তোমার পক্ষে কাজ করবো, তোমার পক্ষে থাকবো। কিন্তু চাচা, আমি যতটুকু জানি এই কাজে তো এত টাকা লাগার কথা না। তারপরও চাচা, আপনি আমাকে একটা সুবিচার পাওয়ায় দেন। আমি আমার বাপের জমি জমা যা পাই আমি ওগুলো বিক্রি কইরা আমি চেষ্টা করবো। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে এখন বাড়িতে যাও, আমি বিচার ডাকার ব্যবস্থা করতেছি। আপনি দেখেন চাচা, আমি যেন একটা সঠিক বিচার পাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অন্তর, তুই এখন একবারই যাবি, ওর মায়েরে বোনেরে আর দুলাবাইরে কবি আমি বিকালবেলা আসতেছি ওগো বাড়িতে বিচার আস। ঠিক আছে। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো জামাই, তুমি এই জায়গায় কে? আমি তো তোমাকে বাড়ির দিকে যাইতেছি। যে আমি বুঝতে পারছি যে আপনি আমগো বাড়িতে যাইতেছেন, এর লাগে আপনার সাথে একটু দেখা করতে, কথা বলতে আসলাম। বলস নাই? হ্যাঁ বলছি তুমি। না, সে বলছে বলে আসলে আমি চিন্তাটা করে আপনার কাছে আসলাম। মানে আপনার সাথে আমার 2 মিনিট একটু কথা বলতে চাই। আচ্ছা ঠিক আছে, কি করবে বলো। কিছু যদি মনে না করেন। অন্তর, তুই সামনে গিয়ে দাঁড়া। ঠিক আছে। কি হয়েছে কব? চেয়ারম্যান সাহেব, মানে আপনি তো জানেন আমি আমার নিজের এলাকা ছেড়ে, গ্রাম ছেড়ে এখানে চলে আসি আমার শ্বশুর মারা যাওয়ার পরে। আমার তার ওদিকে কিছু নাই, যা আছে এই ভিটা বাড়িটুকু। আর আমার শালিকা, সে তো বিদেশ থেকে আইছে,
তাহলে টাকা পয়সা কামাইছে, সে চাইলে আরেক জায়গা একটু জমি জমা কিনে বাড়ি ঘর করতে পারবো। আমার তো আর যাওয়ানোর জায়গা নাই। এর লাগে কইতেছিলাম, আমার শাশুড়ি যেহেতু আমার নামে জমিটা লিখেই দিছে, বিচারটা আপনি একটু আমার পক্ষে দিন। তোমার পক্ষে বিচারের রায় দিলে আমার কি লাভ? মানে আমি আপনার 1050 টাকা দিয়ে দিব না। 50,000 টাকায় চায়ের পানীয় গরম হয় না। চেয়ারম্যান সাহেব, আর 20,000 টাকা 70,000 টাকা দিব না, আপনি আর না করেন না, না করেন না। না, তুমি সই সই দিয়ে দিও, সমান সমান 1 দিয়ে দিও, চলো যাই। ঠিক আছে, আপনি আগান। আপনারা তো সবাই এতক্ষণ সবটা শুনলেন। এই যে মিনা, ওর বাপের জমির ভাগটা ফেরত চায়, কিন্তু দলিল কিন্তু হইল গিয়া মিনার দুলাভাইয়ের নামে। এখন মিনার অভিযোগ তার দুলাভাই নাকি জোর করে এই জমি লেখা নিচ্ছে। এখন এই অভিযোগের বিরুদ্ধে আপনাদের যদি কারো কিছু বলার থাকে তাহলে বলেন। চেয়ারম্যান সাহেব, আমি এতদিন আপনাকে এলাকায় আছি, আপনি আমার সম্পর্কে জানেন। মিনা, যারা আমি আমার আপন বোনের মতো মনে করি, সে আজকে আমার বিরুদ্ধে অভিযোগ দিয়েছে। আমার শ্বশুর সাহেব মারা যাওয়ার পর আমি এই বাড়িতে এসে উঠছি, আপনি তো আমারে দেখছেন। সেই মিনা তার ভাইয়ের বিরুদ্ধে আজকে অভিযোগ দিছে যে আমি তার জমি জোর করে লিখে নিছি, তার ভাগের জমি দিচ্ছি না। ঠিক আছে, আমার শুনে কষ্ট লাগছে, খারাপ লাগছে যে আজকে ভাই বোনের বিচার করতে হচ্ছে। চেয়ারম্যান সাহেব, আপনি মিনারে একটু জিজ্ঞেস করুন তো ওর কাছে প্রমাণ আছে কিনা। যদি প্রমাণ থাকে, আমরা দুইজন এক কাপড়ে বাড়ি ছেড়ে চলে যাবো, ওরা প্রমাণ দিতে হবে। আমার তো ভাবতেই ঘৃণা লাগতেছে যে ও আমার বোন, আপন বোন হইয়া নিজের দুলাভাইয়ের নামে এমনি বিচার করতে পারে। আমার জামাইয়ের যদি জোর করে কিছু লিখে নেওয়ারই হইতো, তাহলে শুধু জমি কেন, বাড়িটাও তো লিখে নিতে পারতো। দেখ আপা, আমি খুব ভালো করেই জানি দুলাভাই যা করছে সব ইচ্ছা করে করছে। তুইও জানোস, এরপরেও তোরা এরকম নাটক করতেছস কেন আপা? আমি তো তোর আপন মায়ের পেটের বোন, আমারে ঠকাইতে তোর কলিজাটা এতটুকু কাঁপলো না? একটাবার চিন্তা করলি না আমার সংসারের কথা? অহন আমি যদি উল্টা কই যে তুই আমার সংসার ভাঙার চেষ্টা করতেছস, তুই আসলে চাস না যে আমি সুখে সংসার করি, তুই আমার সংসার ভাঙার চেষ্টা করতেছিস। তুই এত স্বার্থপর কেমনে হইলি বোন? তুই তেমন ছিলিস না। তুই এত বছর ধরে বিদেশ আসিলি, আর এখন নাটক করতেছস যে তোর অ্যাকাউন্টে নাকি কোনো টাকা পয়সা নাই। এটা কোনো কথা? আচ্ছা তুই ক, তোর দুলাভাই এই সংসারের জন্য কি কম করছে? এর বিনিময়ে যদি এই বাড়ি ভিটা মা তোর দুলাভাইয়ের নামে লেখা দেয়, তো এতে কি যায় আসে? আসলে স্বার্থপর হচ্ছিস তুই। তুই আমাদের ভালো চাস না, ঠিক আছে? আমাদের ভালো তুই দেখতে পারতেছিস না। থাক, আর কিছু কর না। এত বড় একটা কথা তুই আমারে কইতে পারলি বোন? আমি বিদেশে থেকে যা টাকা পয়সা কামাইছি সব তো তোকে পিছনেই খরচ করে ফেলাইছি। দুলাভাইরে বিশ্বাস করে একটা ডিপোজিট করছিলাম, দেশে এসে দেখি ওইটাও নাই। বাকি রইল বাপের ভিটাটা, ওইটাও তোরা কেন নিতে চাইতেছস? না আপা, বাপের বিটা আমি ছাড়ুন না, যত যাই কষ্ট তোরা, আমি আমার বাপের বিটার একটা অংশ ছাড়বো না। হ্যাঁ মীরা, তুমি যেটা বলতেছো সেটা বুঝছি, কিন্তু এই জমি তো সম্পূর্ণরূপে তোমার দুলাভাইয়ের নামে লেখা। এখন তুমি তো ইচ্ছা করলে এর বিরুদ্ধে কিছুই করতে পারবা না। আমি একটা কথা বলি কি, তুমি এই জমির আশা ছাইরা দাও। আর তোমার যে বোন, সে তো ঠিকই বলছে, এতগুলা বছর প্রবাস করে তো টাকা পয়সা ভালোই কামাইছো। এখন যেহেতু জমিটা তোমার দুলাভাইয়ের নামে, তো অর্ধেক তুমি তোমার দুলাভাইয়ের কাছ থেকে কিনা নাও, কিনা নিয়ে থাকো, এটা তো কোনো সমস্যা নাই। জি চেয়ারম্যান সাহেব, আপনি যদি বলেন তাহলে আমি অর্ধেক জমি জমা তার নামে লিখে দিতে পারি, যদি সে টাকা পয়সা দেয়। কারণ আমি, আমার শালি বলেন আর আমার বোন বলেন, ভাই হিসেবে তো আমি আর তার মতো স্বার্থপর না। হ্যাঁ, আমার একটু আর্থিক সমস্যা আছে, যার কারণে আমি বিক্রি করতে যাচ্ছি। যদি সে টাকা দেয় তাহলে আমি লিখে দেব। আমি স্বার্থপর তাই না দুলাভাই? ঠিকই কইছে। আম্মা,
তুমি কিচ্ছু কইবা না? থাক, তুমি আর কি কইবা? বাপ মারা যাওয়ার পর আমি একটা মেয়ে মানুষ হয়ে এই সংসারের হাল ধরছি, একটা মেয়ে মানুষ হয়ে প্রবাস খাটছি, নিজের কথা চিন্তা না কইরা দিনের পর দিন দেশের আমি টাকা পাঠাইছি তোমাদের কথা চিন্তা কইরা। কিচ্ছু করি নাই নিজের লেগা। আজকে আমি হয়ে গেছি স্বার্থপর। আমি মাইয়া মানুষ হয়ে তোমাকে সবার লেগে এত কিছু করলাম, আর তোমরা তার এই প্রতিদান দিলা। মারে আমারে ভুল বুঝিস না। না মা, তোমারে ভুল বুঝতেছি না, আমি যা বুঝতেছি একদম ঠিক বুঝতেছি। একটা মাইয়া মানুষ হইয়া প্রবাসে থাকা মানে কতটা কষ্ট তোমরা বুঝো, জানো? দিনের পর দিন কতটা কষ্ট করে আমার পার করতে হয়েছে। জানতে চাইছো একবারও? চাও নাই। তোমরা শুধু দেখছো আমার টাকাটা। বাড়িতে আয়া সারতে পারি নাই। আমি কি আনছি, কত টাকা কামাইছি, টাকা টাকা টাকা। আমারে না জানায় একটা অপরিচিত লোকের লোক আমার বিয়া দিছো। আর দেখো এই লোকটা ওই টাকা ছাড়া কিচ্ছু বুঝে না। তোমরা সবাই কইতাছো আমি স্বার্থপর। মামি না, তুমি মাথাটা একটু ঠান্ডা করো। আমি তোমার বিষয়টা বুঝতে পারছি। আপনি কোনো কথা কইেন না চাচা, আপনি একদম চুপ করে বসে থাকেন। আপনি কি মনে করছেন আমি কিচ্ছু বুঝি না? আপনি আমার দুলাভাইয়ের কাছ থেকে টাকা খায়া আজকে আমার লোকে এরকম করতেছেন। আপনার কি মনে হয় আমি বুঝি নাই? আপনার কাছে তো গেছিলাম বিচার চাইতে। আপনি কি করছেন? আপনি আমার টাকাটাই দেখছেন। বিচার চাইতে গেছিলাম, আপনি আমার কাছে 1 লাখ টাকা চাইয়া বসে আছেন। একবার চিন্তা করলেন না ওই টাকাটা আমি কেমনে দিব, কই থেকে দিব? জানেন চাচা, প্রবাসীর আসলে আপন বলতে কিছু নাই, কেউ নাই। প্রবাসীরা সবাই টাকার মেশিন মনে করে। আমার আসলে আগেই বোঝা উচিত ছিল। যেদিন এই দেশ ছাড়ছি, এই দেশের মাটি ওই দিনই আমার লেগা পর হয়ে গেছে। তাই আমি আমার আপন প্রবাসী ফিরে যাইতেছি। তোমরা ভালো থাকো।